রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায়। লন্ডনে এটা হয়েছে। ঘর বাড়ি হাত পাকিয়ে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। এখনই আমাদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এখনই আমাদের মধ্যে বক্তব্য দিবেন। এদিকে শেখ হাসিনার বক্তব্য শুনে দেশের মধ্যে অনেক কিছুই হয়ে যাচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এবং পদক্ষেপ নেন। মাননীয় সভাপতি, যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনার ভেতরে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগের কারণে কি পরিমাণ চাপের মুখে পড়েছে ভারত। আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ভাষণ দিচ্ছেন। এই ভিডিওটা যখন তৈরি করছি, বাংলায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে ফিরে আসবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই শক্তি সাহস সঞ্চয় করে আবারও রাজপথে দাঁড়াতে পারবে? অথবা আওয়ামী লীগ যেই পরিমাণ আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্য বিস্তার করে আবারও কি মাঠে টিকে থাকতে পারবে? মানসিক মনোবল কি ঠিক আছে? যেমনটা আমরা শুনছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কোথায় গেছে। শেখ হাসিনা সব থেকে বড় বিস্ফোরণটা ঘটালেন যখন আমেরিকায় আওয়ামী লীগের সমাবেশে তিনি যোগদান করলেন। ডোনাল্ড ট্রাম্পকে এর আগে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। শেখ হাসিনা একটি আতঙ্কের নাম। ইতিমধ্যে সে কিন্তু প্রকাশ্যে এসেছে এবং প্রকাশ্যে এসে বক্তব্য দিচ্ছে। আপনারা সবাই জানেন লন্ডনের মধ্যে একটি বক্তব্য দেয় এবং সেই বক্তব্যের মাধ্যমে অনেককে হুমকি দেয় এবং এই বক্তব্যটি শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরাও সবার হাত পা কাঁপছিল। গাইস, তার বক্তব্যের মধ্যে কি বলেছে? অন্যদিকে ডক্টর ইউনূসও কিন্তু একটা সিদ্ধান্ত নেন, তিনিও অনেক কথা বলেন। আপনাদেরকে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেখাবো এবং শেখ হাসিনার সর্বশেষ পরিকল্পনা এবং সর্বশেষ পদক্ষেপ। আওয়ামী লীগ দলটা কিন্তু তারা এক হতে শুরু করেছে এবং তারা কিন্তু দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে প্রতিনিয়তই বাংলাদেশকে ধ্বংস করতে চায়। গাইজ, আমরা কথা বেরিয়ে ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনাদেরকে সবকিছুই দেখাবো যে শেখ হাসিনা কি বলেছে, অন্যদিকে ডক্টর ইউনূস কি বলতেছেন তার পাল্টা জবাবে। গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই সব বিষয় নিয়ে। এই যে দেখুন, শেখ হাসিনার পুরো মিটিং পর্ব নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট নেই, আমেরিকা কিছু বলছে না, বিশ্বের একাধিক প্রভাবশালী সংগঠনও কার্যত চুপ। অর্থাৎ বকলমে তারা শেখ হাসিনার এই পাল্টা দেওয়ার পদ্ধতিটাকে এনজয় করছেন। শেখ হাসিনা কিভাবে ফিরবেন তা হয়তো শেখ হাসিনাই সব থেকে ভালো জানেন। অন্তত কালকের এই মিটিং এর পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আত্মবিশ্বাসে এক ফোঁটা চির ধরেনি শেখ হাসিনার। উল্টে বাংলাদেশে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে সেই অরাজকতা পরিস্থিতি শেখ হাসিনার ফাতা পাদে কার্যত ট্র্যাপ বলে আমার মনে হয়েছে, যে ট্র্যাপে বারংবার মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার হাতে বলার মতো কিছু তুলে দিচ্ছেন। কালকে শেখ হাসিনা কি বলেছেন? শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন আমি পার্টিকুলারলি 10 থেকে 15টা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই, তাহলেই আপনারা বুঝবেন রাজনীতিবিদ হিসাবে শেখ হাসিনা বর্তমান সময়ে কেন মোহাম্মদ ইউনূস এবং তার এই ছুটকা ছাটকা উপদেষ্টা সমন্বয়কদের থেকে এগিয়ে থাকবেন। তার কথায় বর্তমান কথা যেমন আছে ঠিক তেমন অতীতের স্মৃতিচারণ তিনি করেছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন কোন আমলটা ভালো সেই তুলনা এবার হয়তো মানুষই করুক। আসলে ভবিষ্যতে বাংলাদেশটা কোন দিকে যেতে চায় সেই একটা দিশাও কিন্তু শেখ হাসিনা দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন এই যে কোটা আন্দোলন মস্ত বড় ষড়যন্ত্র, তা তো মোহাম্মদ ইউনূসই বলেছেন। চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল, এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। অর্থাৎ তিনি শুরু করলেন কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধী নেত্রী বা নেতা ক্লিনটনকে আঁকড়ে ধরে। এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কনফিডেন্স নেওয়ার একটা চেষ্টা কিন্তু শেখ হাসিনা করেছেন। দেখুন, ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই বলছি। অর্থাৎ একদম সহজ সরল ভুল পদক্ষেপ মোহাম্মদ ইউনূস যেভাবে জাতিসংঘে নিয়ে এসছেন, অন্তত উনি ওই সময় যখন বোঝেননি জো বাইডেন এরকম হেরে যেতে পারেন, সেই প্রেক্ষাপটটাকে অবতারণা করে তিনি বলেছেন ক্লিনটন ফাউন্ডেশনের কথা। সেখানে তিনি মাস্টার মাইন্ড হিসাবে যাকে চিহ্নিত করেছেন তিনি আসলে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনের কলকাঠিটি নেড়েছিলেন, যা মোহাম্মদ ইউনূস কিন্তু স্বীকার করেছেন। আমি বলিনি, কালকে শেখ হাসিনা বলেছেন
কারণ মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন। অত্যন্ত ম্যাচিওর একটা ভাষণ। পরবর্তী তাহলে বলেছেন যে কোটা আন্দোলনের একটা আন্দোলন তৈরি হয়ে গেল, সেই আন্দোলনের নেতাটা কে ছিল, কেন আন্দোলন মানে কোটাদের সমস্ত আন্দোলন মেনে মানে এই যে দাবি, এই দাবিগুলো মেনে নেওয়ার পরেও কেন আন্দোলন চললো, এই উত্তর কে দেবে? এই উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও নেই। পাশাপাশি তিনি বলছেন চিফ জাস্টিসদের অপমান করা হয়েছে, মানবাধিকার কমিশনকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোটা আন্দোলনের নামে যে আন্দোলন কার্যত মানুষের সামনে রেখে একটা নতুন ভাবে বাংলাদেশকে গড়ার ডাক মোহাম্মদ ইউনূসরা দিয়েছিলেন, এবং এর পিছনে কোনো বিদেশি শক্তির মদত ছিল। সেই বিদেশি শক্তি যখন ক্ষমতায় মোহাম্মদ ইউনূসকে বসালেন, তারা সকলের আগে রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায়। লন্ডনে এটা হয়েছে। আমরা এটা নিয়ে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং শুধু সেটা না, একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন, সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন। এটাকে সরকারের কিভাবে ডিল করা উচিত বা সরকার ঠিকঠাক মতো ডিল করতে পারছে কিনা সেটা নিয়ে কথা বলবো। এবং এবারকার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে, সেটা নিয়েও কথা বলতে চাই। তার আগে একটু জানি যে উনি আসলে কি বলেছেন। সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না, তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন। তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই, এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে, লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে, সবার ঘরে ঢুকে। আমার মনে পড়ে গেল রোকেয়া প্রাচীর কথা, যিনি ঢাকার 5% বা 10% বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর। ঠিক একই রকম বক্তব্য এখানে। তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন। এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচন কমিশন এসব নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্বে এসছে, ক্ষমতায় এসছে, সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষকে সেবা করতে দিতে হবে। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন। মানে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে, তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে। এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল, তারা কি করেছে এটা আমরা জানি। আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই, তো একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সভার, সেটা বলেছিলাম শুরুর দিকে, সেটা এবার একটু বলি। প্রথম আলোর হেডলাইন, লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। এখানে অনেককে দেখা গেছে, তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, এরা সেখানে বসেছিলেন। তার মানে এবারকার যে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে, এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন, ভাষণ দেবেন। আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম, আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কিনা, করার কথা, করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করবে। আর যদি চেষ্টাই না করে থাকেন সেটাও ভুল হয়েছে, কারণ যখন শেখ হাসিনাকে পোর্ট্রে করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণগুলো দিচ্ছেন, আমাদের প্রধান উপদেষ্টা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি, এবং এটা উচিত। শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে। যেমন ধরুন, ভারত এক সময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী কোনো নেতা, তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো নেতা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল, তাদেরকে তুলে দিতে হবে সেই চাপ ছিল, এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে। ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো 1000 গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি। সেটা দূরে থাকুক, তিনি বসে প্রকাশ্যে লুকিয়েও না, প্রকাশ্যে উনি এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন। গর্হিত অপরাধ, ভারত এটা উস্কে দিচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইব করছে করার জন্য, এবং ভারত কি উনি বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে, কোনো সন্দেহ নেই। আগে যেমন দিত, এটা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা,
কারণ সরকারের প্রধান স্বয়ং বলেছিলেন এটা করা যাবে না। দেশের জনগণেরও ইনক্রিজিংলি এটার বিরুদ্ধে অপোজিশন আছে। একটা সময় চুরির মতো দেখাচ্ছিল, মানে আমি এই চেঞ্জটা দেখার কথা বলছি, এবং সামনে কি আসতে পারে সেই আলাপও করতে পারি আমরা। চেঞ্জটা হচ্ছে প্রথম চুরির মতো, যে একটা ফোন কল কেউ রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, কিন্তু ওনার বক্তব্য সামনে চলে আসো, সেখানে হুমকি ধামকি, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা, সেটা ছিল। তারপর এবারের দফায় এসছে, এরপর চিন্ময় গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস ফর্মাল, তারপর এবার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে, উনি নিজের মুখে এখনো প্রধানমন্ত্রী নিচ্ছে দাবি করছে না, কিন্তু উনি পদত্যাগ করতে পারেননি, আগের একটা ভাষণে উনি বলেছেন, নিউ ইয়র্কে যেটা দিয়েছেন। এটা আসবে বারবার এবং পোস্টারে লেখা, তার মানে আমাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার আনা হবে, এবং ফর্মালি উনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন, মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন, ইনভলভড হয়ে গেছেন। শেখ হাসিনা পলিটিক্যালি ইনভলভড এনগেজড হলে খুব বেশি ক্ষতি আমাদের আছে আমি মনে করি না, এটা একেবারেই না। কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে, তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে, সেটা আরো সেই ট্রমাটা আরো জীবন্ত থাকবে, আরো তাজা থাকবে, এটা থাকা উচিত, এটা ভালো। কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার। ভারত তার যে অ্যাটিটিউড, সেটা মানে বাংলাদেশের প্রতি অত্যন্ত নেগেটিভ যে অ্যাটিটিউড, সেটা ধরে রাখছে, সেটা কন্টিনিউ করছে। এটা তাৎপর্যটা মূলত ওই জায়গায়, ওইভাবে দেখতে হবে। এবং ভারতের উপরে সরকারের আসলে প্রকাশ্য এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে তীব্র চাপ তৈরি করতে হবে, শেখ হাসিনা ভারতে বসে যেন এই ধরনের কোনো কিছু করতে না পারেন। কারণ আমি আগেও বলেছি, আমি আবারও বলি, আমি মনে করি যে আস্তে আস্তে এই আলাপটা মাটিতে ছেড়ে দেওয়া হবে। তিনি বৈধ প্রধানমন্ত্রী, এবং একটা পরিস্থিতি যদি দেখা যায় যে একটা প্রবাসী সরকার করব ভাব, এটা দেখানোর চেষ্টা তাদের দিক থেকে হতে পারে। আমাদের সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত, এবং যেখানে এই ধরনের ঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত সমাবেশ করছে, এবং বিদেশি আওয়ামী লীগের শাখা লন্ডন বা যুক্তরাজ্য আওয়ামী লীগ বলে পোস্টারিং হয়েছে, এটা অবৈধ। একইভাবে এখন একটা শহরের নামে আওয়ামী লীগের পোস্টার, বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী, আরপিও অনুযায়ী, যেখানে রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আছে, সেখানে কোনোভাবেই একটা দলের প্রবাসী শাখা থাকতে পারে না। এই ব্যাপারগুলোতে সরকারের সিরিয়াসলি কাজ করা উচিত। আমি মনে করি এই ইস্যুটা নিয়ে সামনে সমস্যা বাড়বে। কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি। বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছিল। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা।
অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় 800-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুন ভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে, বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায়, কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত, তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা গুরুত্ব আরোপ করছি। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। বাংলাদেশে যেসব আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত, সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর। জাতিসংঘ সহ বহুপাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও স্বার্থ রক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। মাননীয় সভাপতি, আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান
এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি। বাংলাদেশে গত 1.5 দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেজন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। সংবাদপত্র ও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জন্য নেট স্লো কেনই বা করবে? নেট নিয়ে খেলতে গিয়ে আওয়ামী লীগ সরকার যখন বিপদে পড়েছিল সেই একই খেলা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খেলবে কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ। এদিকে দেশে যেটা হয়েছে, আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে 3 দল পল্টনে দলীয় কার্যালয় থেকে গুলশানে ভারতীয় দূতাবাস পর্যন্ত পদযাত্রা শুরু করেছিল। তাদেরকে রামপুরা ব্রিজের কাছে আটকে দেয়া হয় এবং রামপুরা ব্রিজের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আটকে দেওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনারা 3 সংগঠন থেকে 2 জন করে 6 জন গিয়ে আপনাদের স্মারকলিপি পেশ করে আসেন, এছাড়া এখান থেকে এই মিছিল যেতে দেওয়া হবে না। যেতে দেওয়াও হয়নি। সরকার মনে হয় যে একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে, যে দূতাবাস পর্যন্ত মিছিলটা যেতে দেয়নি। শেষ পর্যন্ত বিএনপির 3 ভাতৃপ্রতিম দলের 6 জন সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকটা দলেরই 6 জন গিয়ে স্মারকলিপি পেশ করেছেন, ভারতের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান দিয়েছেন। ফেসবুকের সঙ্গে আজকে ডক্টর ইউনূস মিটিং করেছেন। ফেসবুকের প্রতিনিধি দলের সঙ্গে মিটিং করে তিনি বলেছেন যে ফেসবুকে সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা হচ্ছে, এগুলো ঠেকাতে হবে। এগুলো মেটা কোম্পানি যেন এগুলো ফিল্টার করে, কিন্তু ফিল্টার কিভাবে করবে, কোন ব্যাপারটা ফিল্টার করবে, আদৌ ফিল্টার করা সম্ভব কিনা সেটা একটা বড় বিষয়। কিন্তু ফেসবুককে যখন সরকার এই কথা বলে যে সরকারের বিরুদ্ধে নানা ধরনের লেখালেখি, নানা ধরনের তৎপরতা চলছে, তখন সরকারকে একটু নড়বড়েই মনে হয়। সরকারকে একটু নড়বড়ে অবস্থায় চলে গেল যে ফেসবুককে বলতে হচ্ছে সরকার বিরোধী লেখা ফিল্টার করতে, সরকার বিরোধী বিভিন্ন ব্যাপারগুলো ফিল্টার করতে। সেখানে বলা হয়েছে যে দেশের বাইরে থেকে করা হচ্ছে। দেশের বাইরে থেকে বলতে যদি ইন্ডিয়া থেকে বোঝা হয়, তার চাইতে বেশি, ফেসবুকের চাইতে বেশি ইউটিউবকে কেন্দ্র করে হচ্ছে। কারণ ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলের যে খবরাখবর সেগুলো ইউটিউবে প্রকাশিত হয় এবং ইউটিউবের কন্টেন্ট কখনো কখনো ডাউনলোড করে বাংলাদেশের জনগণ
সেটা ফেসবুকে প্রচার প্রচারণার কাজে লাগায়, এমনটাই দেখা গেছে। কিন্তু ফেসবুককে কেন স্পেশালি ডক্টর ইউনূস বললেন যে বিভিন্ন লেখা ফিল্টার করতে, সেটা অন্তত আমার বোধগম্য হয়নি। সরকার সমালোচনাকে কেন ভয় পাচ্ছে সেটাও একটা বড় বিষয়। সমালোচনাকে ভয় পেলে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মতো পরিস্থিতি আবার তৈরি হতে পারে। আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে সেটা সমালোচনাকে ভয় করা, পরমত সহিষ্ণুতা না থাকা, অন্যের মতামত কে সহ্য করতে না পারা, এই ব্যাপারগুলো আওয়ামী লীগের মধ্যে খুব বেশি জেঁকে বসেছিল শেষ দিকে, যে কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বলে অনেকে মনে করেন। ঠিক বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততার পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে, এরকম জায়গাতে যাওয়ার দায় কার? অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা, ভারতের কতটা? আগেই বলেছি, আলোচনাটা আমি আজকে একেবারে নির্মোহভাবে করার চেষ্টা করব। নির্মোহভাবে করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মোহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে, কাজ করবে, অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দিবে। একই রকমভাবে বাংলাদেশেরও তাই দেওয়ার কথা। কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি আবারও বলছি, আলোচনাটা একেবারে নির্মোহভাবে করার চেষ্টা করছি, যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত 1.5 দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ। ভারত যে সুরে কথা বলেছে, অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতামন্ত্রীরাও কথা বলেছেন। এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশনে থাকেনি। সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয়, কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না। এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পারসেপশনটা তৈরি হয়েছে, এই পারসেপশনটা তৈরি হলো কেন, বা এই পারসেপশনটা কি সত্যি পুরোপুরি সঠিক কিনা? এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণে। ধরুন, তিস্তা চুক্তি হয়নি, না হওয়ার অনেক কারণ আছে, কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সুরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা। আরও অন্য যে কোনো উদ্যোগের পেছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে, যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে। এটা পারসেপশন। এখন এই পারসেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, একে অপরকে দোষারোপ করতে পারবো। সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা তীব্র জনমত ছিল এদেশে, সেই তীব্র জনমতকে উপেক্ষা করে ভারত শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছিল, এবং সর্বশেষ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পর্যন্ত প্রভাবিত করেছিল যে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হবে, সঠিক নির্বাচন হবে না। কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ হয়ে গেছে, বাংলাদেশের নির্বাচন ছাড়া, ভোটারের নির্বাচন ছাড়া, ভোট দেওয়া নির্বাচন না করেও শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেছে। এই ঘটনাগুলো বাংলাদেশের মানুষের মনে দৃঢ়ভাবে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী নয়, ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। সেটা 2024-এর নির্বাচন, 2018-র রাতে ভোটের নির্বাচন, 2014-র ভোটারবিহীন নির্বাচন, সবসময় এই কথা প্রযোজ্য। তো এরকম একটা ধারণা তৈরি হয়েছে। সেরকম একটা ধারণা তৈরি হবার জায়গা থেকে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা 1,500 মতো মানুষকে হত্যা করেছে, 20,000 মানুষকে আহত করেছে, 500-600 মানুষকে দৃষ্টিহীন করেছে। এরকম একটা ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এখন পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল। আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা বড় অংশ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল। এই আশ্রয় নেয়া এবং এই ঘটনাটিকে ভারত কিভাবে দেখলো এবং বাংলাদেশের মানুষ কিভাবে দেখলো? শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রথম অবস্থাতে এটা বাংলাদেশের মানুষের কাছে বড় ইস্যু ছিল না। বড় ইস্যু হয়ে উঠলো কেন? বড় ইস্যুটা হয়ে উঠলো যে ভারত বাংলাদেশে যে শেখ হাসিনা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনার পতন হলো, ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিল না। ভারত যেটা করার চেষ্টা করলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারত পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করলো। আর একথা সত্যি, ভারত যে সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, আক্রমণ হয়নি এ কথা কোনো অবস্থাতেই কখনোই আমরা বলি না, আমি বলি না। 5 আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতামন্ত্রীরা সব পালিয়ে চলে যাওয়ার পরে শেখ হাসিনা সহ তখন আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বাড়িতে আক্রমণ হয়েছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে হিন্দু সমর্থিত হিন্দুরাও ছিলেন, তাদের বাড়িও আক্রান্ত হয়েছে, অনেকের বাড়ি। এর বাইরে কিছু হিন্দুর বাড়ি আক্রমণ হয়েছে, তারা হিন্দু বলে, অস্বীকার করার কোনো পথ নাই। কিন্তু তার বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই
তাদের হিন্দুদের উপর আক্রমণের ঘটনাটা বন্ধ হয়ে গেছে। মন্দিরে কিছু মন্দিরে হামলা হয়েছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটা ঢিল ছোড়ার মতো ঘটনা করতে পারে, একটা প্রতিমার আংশিক ভাঙার মতো একটা বিশেষ উদ্দেশ্যমূলক কাজের কারণে হতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এটা এখন আর কোনো অবস্থাতেই মন্দির ভাঙা হচ্ছে না, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে না। ইসকন একটা বিক্ষুব্ধতা পরিবেশ তৈরি করতে চেয়েছে, তারা কিছুটা সফল হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইসকন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছিল সেটার দিকে কিন্তু বাংলাদেশের মানুষ সেটাতে কিন্তু সাড়া দেয়নি। ইসকনের সঙ্গে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে খেয়াল করে দেখবেন, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ করেনি। অনেকেই যেটা মনে করেছিলেন যে আক্রমণ করতে পারে, তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ এই জায়গাটিতেও সহনশীলতার পরিচয় দিয়েছে। এখন এই যে আক্রমণ হচ্ছে না, এখন ভারত একটা প্রোপাগান্ডা, ভারতের মিডিয়া প্রোপাগান্ডা চালাতে শুরু করলো যে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, এবং অসংখ্য মিথ্যা সংবাদ তারা প্রকাশ করেছে, এবং আমরা বারবার করে সেই মিথ্যা সংবাদগুলো তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে প্রমাণ করছি, কিন্তু ভারত তার ন্যারেটিভ থেকে সরে আসছে না। সেরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের আয়োজন করছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন আগামীকাল, অর্থাৎ রাত পোহালে সকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। এত তিক্ত সম্পর্কের মাঝে ভারতের পররাষ্ট্র সচিবের আগমনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারও আগে যদি বলি, নরেন্দ্র মোদী যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশ বিষয়ে কথা বলেছে সেটাও আন্তরিকতাপূর্ণ ছিল। কিন্তু ভারতীয় মিডিয়া কি করে বা কেন এই প্রোপাগান্ডায় ব্যস্ত হয়ে পড়লো, মিথ্যা সংবাদ ছড়াতে ব্যস্ত হয়ে পড়লো, সেটা একটা গবেষণার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় মিডিয়া একদিকে প্রোপাগান্ডা পরিচালনা করছে, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন, দুই পক্ষের মধ্যে বৈঠক হবে, ভারতের যা বলার আছে বলবে, বাংলাদেশ শুনবে, এবং বাংলাদেশের যা বলার আছে বাংলাদেশ সেটা বলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সম্পর্ক, এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে কি বাংলাদেশ ভারত যে তিক্ততাপূর্ণ সম্পর্ক, সেই তিক্ততাপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে? আমি খোঁজ খবর নিয়ে দায়িত্ব নিয়েই বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এখন প্রধানতম বিষয় একটি, এবং সেই একটি বিষয়ের নাম শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে, একজন আসামি, গণহত্যা মামলার আসামি, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে টেলিফোনে কথা বলছেন, সেই কথা ফাঁস করছেন, প্রকাশ্যে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলতে চাচ্ছেন, এই সবই করছেন বাংলাদেশ বিষয়ে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা, এবং ভারত সেটাকে সমর্থন করছে, ভারত সেটা করতে দিচ্ছে। এখন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্ক উষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিলে সমস্যা নেই, শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেয়, ভার্চুয়ালি যদি দেশে বিদেশে জনসভায় বক্তৃতা করার সুযোগ দেয়, টেলিফোনে কথা বলে বাংলাদেশ বিষয়ে যদি উস্কানি দেয়াটা অব্যাহত রাখে, তাহলে কি সচিব পর্যায়ের বৈঠকে কোনো সুফল বেরিয়ে আসবে? আমার কাছে মনে হয় না। তার মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন যে জায়গাতে আছে, সেই জায়গার মধ্যে যদি সমস্যার সমাধান চাওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে, বাংলাদেশে মামলা চলবে, মামলার পরে তার শাস্তি পাওয়া না পাওয়ার সঙ্গে সম্পর্কিত তাকে ফেরত চাওয়া হবে কি হবে না, বন্দি বিনিময় চুক্তি আছে, চুক্তির আবার অনেক ধারা আছে, সেই অনুযায়ী ভারত চাইলে ফেরত নাও দিতে পারবে। কিন্তু ফেরত চাইবে কি চাইবে না, ফেরত দেবে কি দেবে না, সেই আলোচনার চেয়ে বেশি ভারত শেখ হাসিনার মুখ দিয়ে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দেবে কি না। যদি তৎপরতা চালাতে দেয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা উষ্ণ হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। শেখ হাসিনাও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেতে পারেননি বাশার আল আসাদও ভাষণ দিয়ে যেতে। সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অবৈধ শাসক শেখ হাসিনা তিনি চেয়েছিলেন যে তার বিদায়ের আগ মুহূর্তে যে কোনো মূল্যে দেশবাসীর উদ্দেশ্যে কিংবা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে তিনি জনতার কাছে ছেড়ে দিয়ে যাবেন, কিন্তু সেই সময়টুকু তিনি পাননি। এমনকি দুপুরের খাবার রেডি করা ছিল তার জন্য, সেই খাবারটুকু গ্রহণ করে গণভবন থেকে বিদায় নিতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাস, সিরিয়ার বাশার আল আসাদের ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট সকল কাহিনী ইতিমধ্যেই জনসম্মুখে আসা শুরু করে দিয়েছে। তিনি গতকালকের রাত 8টার সময়, সিরিয়ার সময় অনুযায়ী রাত 8টায় একটি ভাষণ দিতে চেয়েছিলেন জনগণের কাছে, জনমানুষের কাছে, কিন্তু তার নসিবে সেই ভাষণটিও হয়নি। অত্যন্ত প্রতাপশালী এই শাসক, যারা 54 বছর এই দেশটাকে শাসন করেছে, 30 বছর তার বাবা, 24 বছর বাশার আল আসাদ, এই 53-54 বছর পর্যন্ত তারা দেশটাকে স্বাধীনভাবে পরিচালনা করেননি। তারা দেশটাকে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার চালিয়ে তারপরে জনগণের উপরে চেপে বসেছিল। 1971 সালের পট পরিবর্তনের পর থেকেই তারা শাসন করেন ওই দেশে, এবং ওই দেশটাতে 71 থেকে আজ পর্যন্ত এই একটি পরিবারের হাতেই ক্ষমতা রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাশার আল আসাদ তিনি
তার দেশে গৃহযুদ্ধ পর্যন্ত বাঁধিয়ে দিয়েছেন। এখন থেকে প্রায় 10-12 বছর আগ থেকে সেই দেশে যখন জনগণ ফুঁসে উঠেছিল তখন জনগণের উপরে আক্রান্ত করেছে এই বাশার আল আসাদ বাহিনী এবং বিদেশি কিছু শক্তি। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখা। হয়তো সাময়িক সময়ের জন্য তারা সেটা করতে পেরেছেন, জনগণকে হত্যা করেছেন, নির্বিচারে গুলি করেছেন, মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন, দেশ ছাড়া করেছেন, কিন্তু সময়ের কি নির্মম পরিহাস, তাদেরকে এই দেশ থেকে চলেই যেতে হলো। এমনকি শুনেছি আজকের পত্রিকার বিভিন্ন নিউজ বলছে বাশার আল আসাদকে বহনকারী বিমানটি হয়তো ইতিমধ্যে নাই হয়ে গিয়েছে, যদিও এর সত্যতা পেতে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। কেউ কেউ বলছেন যে বাশার আল আসাদ হয়তো আর জীবিতই নেই, তার বিমান হয়তো ক্র্যাশ করেছে, কারণ তিনি যখন বিমান নিয়ে পালিয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তার সিরিয়ার রাষ্ট্রের বর্ডার থেকে তার বিমানটি নাই হয়ে যায় এবং সেটার আর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সকল স্বৈরশাসকদেরই এই নির্মম পরিহাস গুনতে হবে, গুনতে হচ্ছে। এটাই পৃথিবীর নিয়ম। যারা এই জুলুম করে, অত্যাচার করে, তখন তারা খুব বেশি শক্তিশালী থাকে, পেশি শক্তির জোর দেখায়, টাকার জোর দেখায়, ক্ষমতার জোর দেখায়, নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের জোর দেখা দেখিতে তাদের জীবন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য নিয়ে শেখ হাসিনা কি বলতেছে তার বক্তব্যের মাধ্যমে, এবং তার বক্তব্যকে কেন্দ্র করে সবাই কি আলোচনা করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে ডক্টর ইউনূসেরও কিন্তু অনেক বক্তব্য দেখিয়েছি। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।